আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর লেকচার 6 নিয়ে। তো আজকের লেকচারে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো কোন মৌলের ইলেকট্রন বিন্যাস, চলো দেখি ইলেকট্রন বিন্যাসে কি কি শেখা যায়, মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায় কিনা। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। তো আমরা বোর্ডের পরমাণু মডেল আমরা শিখবো শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস, শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস দুইটাই শিখবো, এবং উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস বলতে বোঝায় যে সেই কে শেল পরমাণুর কক্ষপথগুলোতে এই কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এইগুলো যে শেল ছিল ওইভাবে আমরা শেল ভিত্তিক। যেমন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা জানি এই যে হাইড্রোজেন এমন একটা মৌল যার এটা যদি হাইড্রোজেন হয়ে থাকে এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর এরকম। তবে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কয়টা? দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা মানে এইচ এর ইলেকট্রন বিন্যাস হবে এই যে একটা ইলেকট্রন শেষ। কারণ কোন মৌলের এই শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাসে বা একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা? একটি কক্ষপথে একটি শক্তি স্তরে সর্বোচ্চ, দেখো সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাসের প্রথম কথা। তো হাইড্রোজেনের এই যে একটি প্রথম শক্তি স্তরে একটি ইলেকট্রন, হিলিয়ামের তাহলে কি হবে? হিলিয়ামের হবে এখানে এই যে দ্বিতীয় দুইটা প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন, তারপরে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়ামের পরে কি হবে? এখানে এর তো পারমাণবিক সংখ্যা 3, তাই প্রথম শক্তি স্তরে এই যে দুইটা, কিন্তু প্রথম শক্তি স্তরে আমরা 3টা দিতে পারছি না। তাহলে এটা কত হবে বলতো? এই যে এখানে হবে একটা, এই যে শেষ, মোট 3টা। তারপরে বেরিলিয়াম, ইনশাল্লাহ এটা পারবো, 1টা 2টা, আর এখানে কয়টা হবে? 1টা 2টা, এই যে 4টা। তারপরে আমরা যদি সোডিয়ামের কথা বলি, এখানে কয়টা? প্রথমে 2টা। দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দেখো প্রথম শক্তি স্তরে থাকতে পারে যে 2n² সংখ্যক, 2 × 1² সমান সমান 2টি। এবং দেখো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2 × 2² সমান সমান 8টি। এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2 × 3² সমান 18টি। এইভাবে না? তো এটাই হচ্ছে এই 2n² সংখ্যক যে কোনো একটি শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সেই বোরের পরমাণু মডেল অনুসারে। এবং তাহলে সোডিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকতে পারবে? আমরা বলতে পারছি দ্বিতীয়তে থাকতে পারে 8টা। তাহলে এই যে এখানে 2টা, এই যে 2টা, এই যে 2টা, এই যে 2টা, 8টা। মোট ইলেকট্রন হয়েছে, কাউন্ট করবা কয়টা? 10টা। এবং এই শক্তি স্তর আর একটা, এই যে 11টা। তাহলে এগুলো হচ্ছে শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস। এখন তাহলে আমরা বলতে পারছি ক্যালসিয়াম যদি দেখি, ক্যালসিয়ামের এখানে কয়টা? 2টা প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা। এবার তৃতীয় শক্তি স্তরে আমরা জানি তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরতে পারে? 18টা। তৃতীয় শক্তি স্তরে একাই 18টা নিতে চায়। তাহলে এই শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাসে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত? 1। দেখো হাইড্রোজেনের 1। এবং এই হিলিয়ামের আমরা কিভাবে করলাম? যে 2। তারপরে লিথিয়ামের কিভাবে হলো বলতো? এই যে 2 আর 1, এইভাবে ব্যাপারটা গেল। তবে এই ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমাদের শক্তি স্তর ভিত্তিতে প্রথম শক্তি স্তরে 2টা থাকতে পারে, এর 2টা আছে, ওকে। দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকতে পারে, 8টা আছে। এবার তৃতীয় শক্তি স্তরে আমাদের এই জায়গায় আর কয়টা ইলেকট্রন বাকি আছে বলতো? ক্যালসিয়ামের ইলেকট্রন বাকি আছে 10টা হয়েছে, আর 10টা বাকি। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, তাই ইলেকট্রন সংখ্যা 20। তাহলে এখন এখানে আর 10টা ইলেকট্রন বাকি থাকায় এই শক্তি স্তরে কিন্তু আমরা 8টা দিই, আর বাকি আরেকটা শক্তি স্তরে কয়টা দেওয়া হয়? এই 2টা। তাহলে এটা হয় ক্যালসিয়াম এর শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস। কিন্তু একটা প্রশ্ন এখানে রয়েই যায়, সেই প্রশ্নটা হলো কি, আমরা জানি এই তৃতীয় না এই চতুর্থ শক্তি স্তরে আসলে ইলেকট্রন থাকার কথা ছিল, সরি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা ছিল 18টা। তাহলে যেহেতু আমার এই দ্বিতীয় শক্তি স্তর লেখার পরে আর 10টা ইলেকট্রন আছে,
3 নম্বর শক্তি স্তরেই তো আমরা 10টা দিয়ে দিতে পারতাম, তাই না? তাহলে এই 2 8 10 এভাবে কমপ্লিট হয়ে যেত, এটা করা হয়নি, বরং আরেকটা চতুর্থ শক্তি স্তর দিয়ে সেখানে 2টা দেওয়া হচ্ছে, আর এই তৃতীয় শক্তি স্তরে এই 8টা রাখা হচ্ছে। কেন এমনটা ঘটলো, তাই না? যে আসলে এই শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এই ব্যাখ্যাটা দেওয়া যায় না। তাহলে বোরের পরমাণু মডেলের এই যে শক্তি স্তরের ধারণা, এটা শক্তি স্তর, এটা শক্তি স্তর, এটা শক্তি স্তর, দ্বিতীয়, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই শক্তি স্তর গুলোতে কেন তৃতীয় শক্তি স্তরে 10টা ইলেকট্রন না দিয়ে, যেহেতু তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন রাখতে পারে 18টা, আমরা কেন 18টা দিলাম না, কেন 10টা, আর 10টা যে বাকি আছে দুইটা শক্তি স্তরে 10টা দেওয়ার পর আর 10টা বাকি আছে কেন 3 নম্বর শক্তি স্তরে আমরা সরাসরি সেই 10টা ইলেকট্রন না দিয়ে বরং তৃতীয় শক্তি স্তরে 8টা দিলাম, আর যে 2টা আছে সেটা আমরা চতুর্থ আরেকটা শক্তি স্তর বাড়ালাম, তাই না? এটা ব্যাখ্যা আসলে বোরের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে নাই। তাহলে কেন পারে নাই, কি জন্য পারে নাই? তাহলে এই শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে মানে শক্তি স্তর ভিত্তিতে এইভাবে তোমরা দিতে পারবা, 2 8 8, তারপরে 18 18, এভাবে চলবে। তো এইভাবে আমরা শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস কমপ্লিট করব। তবে শেল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস পরীক্ষায় আসলে করবা না। এখন চলো দেখাই যে ক্যালসিয়ামের সেই সমস্যাটা কোথায়। অ্যাকচুয়ালি এটাই সমস্যা। দেখো, এটা একটা মৌলের নিউক্লিয়াস, এটা মৌলের নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এটা মনে করলাম ক্যালসিয়াম, আচ্ছা এটা নিউক্লিয়াস, আমি কালো করে দিচ্ছি, এটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের পরে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। ওকে, এটা প্রথম শক্তি স্তর, এবং প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? প্রথম শক্তি স্তরে থাকতে পারে কয়টা? আমরা এভাবে লিখছি, দেখো এই জায়গায় প্রথম শক্তি স্তর, তাহলে প্রথম শক্তি স্তর, এবং প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2n স্কয়ার সংখ্যক, অর্থাৎ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2 × 1 স্কয়ার সমান সমান 2টি, তাই না? 2টি ইলেকট্রন থাকতে পারে। এবং এই প্রথম শক্তি স্তরে বোর যে দেখেছিলেন যে পরমাণুর প্রথম শক্তি স্তরে এই 2টি ইলেকট্রনই থাকে, এই যে একটা, 2টাই থাকে। ওকে, এখন যে দ্বিতীয় শক্তি স্তর, এই যে দ্বিতীয় শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তর যখন উনি দেখছিলেন তখন অ্যাকচুয়ালি অত গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার হয়নি। তাই এইভাবে এই দ্বিতীয় শক্তি স্তর আসলে এরকম একটা শক্তির লাইন নয়, এর পাশে আরেকটা হালকা ঝাপসা একটা স্তর আছে, এর পাশে আরেকটা ঝাপসা স্তর আছে, দেখো এই ঝাপসা স্তর আছে। আর এই ঝাপসা স্তর, এই দুটি স্তরকে, এই দুটি শক্তি স্তর মিলেই আসলে দ্বিতীয় শক্তি স্তর। অ্যাকচুয়ালি এই দ্বিতীয় শক্তি স্তর একটা, 2টা উপস্তরে বিভক্ত। কয়টা উপস্তরে বিভক্ত? 2টা। দেখো, এই প্রথম শক্তি স্তর যেটা, সেটা একটা উপস্তরে বিভক্ত, মানে এর উপস্তর একটাই। ওকে, যার নাম শার্প, একদম স্পষ্ট দেখা যায় শার্প, তাই এর নাম এস, তাই না? তা এ যেহেতু প্রথম শক্তি স্তর, তাই প্রথম বলে এর উপস্তর গুলো আমি দেখাই। দেখো, এর উপস্তর বা উপশক্তি স্তর, উপস্তর কত? এই এস, একটা শার্প, তাহলে প্রথম শক্তি স্তরের একটা উপস্তর আছে যার নাম আমরা বলি এই এস, এস, আর সে প্রথমের, তাই 1s। ক্লিয়ার না? 1s। এবং এই তাহলে এস অরবিটালে মোট কয়টি ইলেকট্রন থাকতে পারে? এস অরবিটালে মোট ইলেকট্রন থাকতে পারে অ্যাকচুয়ালি, এই যে এস অরবিটালে আমরা জানি এই মানে একটা শক্তি স্তরে মোট 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকবে। এখন যেহেতু প্রথম শক্তি স্তরে আর কি নেই বলতো? প্রথম শক্তি স্তরে আর কোনো উপস্তর নেই, তাই প্রথম শক্তি স্তরে 2n স্কয়ার অর্থাৎ 2টি ইলেকট্রন থাকতে গেলে এই 2টি ইলেকট্রনেরই অবস্থান করতে হবে এস এ। কয়টাতে? এস এ। তাই আমরা বলতে পারি এই এস অরবিটালে মোট 2টি ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা কাউন্ট করো,
তাহলে আমরা এই জিনিসটাকে আমরা বলবো এই দুটি ইলেকট্রন এস অরবিটালে থাকতে পারে। তাই একটা ব্যাপার এখানে তোমাদের লিখে রাখি যে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুটি। ওকে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুটি। এখন আরেকটা ব্যাপার চলো মাথায় রাখি যে একটি শক্তি স্তরে, তাহলে একটি প্রধান শক্তি স্তরে, তাহলে এগুলোকে আমরা কোয়ান্টামও বলি না, এই প্রধান কোয়ান্টাম, তাহলে প্রধান 1s, এই যে শক্তি স্তরটা, একটা শক্তি স্তর প্রধান কোয়ান্টাম সংখ্যায় একটা প্রধান কোয়ান্টামে বা প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। কিন্তু একটা উপ স্তরে কয়টা ইলেকট্রন থাকে, রাইট? মনে রেখো যে কোনো একটি উপ স্তরে ইলেকট্রন আছে যে 2l+1 সংখ্যক। কয়টা বলতো? 2l+1 সংখ্যক। তাহলে একটা উপ স্তরে ইলেকট্রন আছে 2l+1 সংখ্যক। তাহলে একটা উপ স্তরে 2 × 2l+1, 2 × 2l+1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তাহলে উপ স্তরে মোট ইলেকট্রন থাকতে পারে 2 × 2l+1। এক্ষেত্রে উল্লেখ্য যে এই এস উপশক্তি স্তরের জন্য, দেখো এস উপশক্তি স্তরের জন্য, এস এর জন্য মনে রেখো এস এর জন্য এল সমান সমান 0, কারণ এস অরবিটাল এই প্রথম শক্তি স্তরের জন্য এস এর জন্য এল সমান সমান 0। এস পি এর জন্য, আচ্ছা আমরা আরেকটু পরে শিখি। এখন দেখো এই যে দ্বিতীয় শক্তি স্তর, অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ দ্বিতীয় শক্তি স্তর কিন্তু এই দ্বিতীয় প্রধান শক্তি স্তর অ্যাকচুয়ালি দুইটা উপস্তরে বিভক্ত। এই উপস্তরটার নাম একদম স্পষ্ট দেখা যায়, তাই এর নাম এস আর এর নাম কি পি বলা হয়, পি। তাহলে এস উপশক্তি স্তর কোন শক্তি স্তরের? দ্বিতীয় শক্তি স্তরের এস, তাই এটাকে আমরা বলবো দ্বিতীয় শক্তি স্তর। দেখো দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এর মোট ইলেকট্রন সংখ্যা 2n² সংখ্যক, এবং তাহলে 2 × 2² সমান সমান 8টি, তাই না? তাহলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ কয়টা? 8টা। সেক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তর আসলে এই দ্বিতীয় মানে শক্তি স্তর কয়টা উপস্তরে বিভক্ত? দুইটা। সেই উপস্তর দুটির নাম কি? একটা স্পষ্ট দেখা যায় যার নাম শার্প এস, তাহলে একটা হচ্ছে এস, আরেকটার নাম কি পি। তাহলে এই এস কার? প্রথম শক্তি স্তরের এস নাকি দ্বিতীয় শক্তি? দ্বিতীয়, তাই এর নাম 2s, এর নাম 2p। ওকে, তাহলে এই দুটি দেখো এই দুটি উপস্তর নিয়ে অ্যাকচুয়ালি দ্বিতীয় শক্তি স্তর গঠিত। তাহলে দ্বিতীয় শক্তি স্তর এরকম দুটি উপস্তর নিয়ে গঠিত। তাই আমরা বলতে পারছি এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? দুইটা। আমরা আগেই শিখেছি এস অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে কয়টা? দুইটা। কিন্তু এই দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা থাকবে? মানে 8টা। তাহলে এ একাই যদি দুইটা ইলেকট্রন নেয়, এই যে এস অরবিটাল একাই দুইটা ইলেকট্রন রাখতে পারে, তাহলে 8টা ফিল আপ করতে আর পি অরবিটালের কয়টা ইলেকট্রন সর্বোচ্চ রাখতে হবে? 6টা, এই যে 6টা। তাহলে আবার শিখলে যে পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। ক্লিয়ার না? এখন এই তৃতীয় শক্তি স্তরের কথা বলি। এটা দেখো এরকম তৃতীয় শক্তি স্তর। এই যে তৃতীয় শক্তি স্তর অ্যাকচুয়ালি এরকম একটা শক্তি স্তর দ্বারা তৃতীয় শক্তি স্তর নয়, এর পাশে হালকা ঝাপসা করে আরো শক্তি স্তর আছে। এই যে আরো শক্তি স্তর আছে। ওকে, এই দেখো আরো শক্তি স্তর আছে। এইভাবে 3টা উপস্তর মিলে অ্যাকচুয়ালি এরকম তৃতীয় শক্তি স্তর গঠিত। এবং এই প্রথম শক্তি স্তরটার নাম হচ্ছে এস, মাঝখানেরটা পি, তারপরেরটা হচ্ছে ডি, এস পি ডি। তাহলে আমরা বলতে পারি তৃতীয় শক্তি স্তর। তাহলে দেখো তৃতীয় শক্তি স্তর এই মোট ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2n² সংখ্যক, 2 × 3² সমান সমান 18টি। তাহলে তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকবে 18টি। এখন এই তৃতীয় শক্তি স্তর মোট কয়টা উপস্তরে বিভক্ত? তৃতীয় শক্তি স্তর মোট 3টা, একটার নাম এস, একটার নাম পি আর একটার নাম ডি।
তো একটার নাম 3s, একটা 3p আর 3d। দেখো এরকম তিনটা উপস্তর নিয়ে টোটাল তৃতীয় শক্তি স্তর। এবং এই তৃতীয় শক্তি স্তরে আমরা দেখি ইলেকট্রন হিসাব করি। তৃতীয় শক্তি স্তরের এই s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? s উপশক্তি স্তরে থাকতে পারে দুটি সর্বোচ্চ। আর আমরা p তে শিখে এসেছি কয়টা? 6টা। তাহলে মোট 8টা ইলেকট্রন তো s আর p তেই যাইতে পারে। তাহলে এই তৃতীয় শক্তি স্তরে মোট 18টা ইলেকট্রন ফিল আপ করার জন্য তাহলে ডি অরবিটালে সর্বোচ্চ আর কয়টা নিতে পারবে? এই যে 10টি। তাই আমরা জানি এই ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি। ক্লিয়ার তো না তোমরা? এখন জানো যে এরকম চতুর্থ যে শক্তি স্তর আছে, দেখো চতুর্থ শক্তি স্তর এখানকার দেখাচ্ছে এভাবে। তো এটা এর পাশে আসলে ঝাপসা ঝাপসা মানে 4টা দাগ আছে। কয়টা? 4টা দাগ আছে। তো এই যে উপস্তর বিভক্ত এইভাবে, এই যে আমি এইভাবে দেখাই 4টা। তাহলে এইভাবে 4টা শক্তি স্তর নিয়ে অ্যাকচুয়ালি চতুর্থ শক্তি স্তর গঠিত। তাহলে এই চতুর্থ শক্তি স্তর যেটা আছে, যে চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর তাহলে কয়টা মোট ইলেকট্রন থাকতে পারবে? 2n স্কয়ার মানে 2 ইন্টু 4 স্কয়ার মানে 32, এতটি 32টি। এখন 32টা যে ইলেকট্রন থাকে, তাই চতুর্থ শক্তি স্তর আবার এই s p d আর f এরকম 4টা শক্তি স্তর উপশক্তি স্তরে নিয়ে চতুর্থ একটি শক্তি স্তর গঠিত হয়েছে। এবং এই s অরবিটালটা আসলে এই 4s এর নাম 4p 4d 4f। এখন s দুইটা ইলেকট্রন রাখতে পারে, p 6টা, d 10টা। কিন্তু আমার চতুর্থ শক্তি স্তর মোট ইলেকট্রন রাখতে পারবে সর্বোচ্চ কয়টা? 32টা। তাহলে f অরবিটাল কয়টা ইলেকট্রন রাখতে পারে? f রাখতে পারে 10 আর 8 18টা হয়ে গেছে। এখানে 32টা হওয়ার জন্য দেখো তোমার আরো লাগবে 14টা। তাই f অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। তাহলে আমরা শিখে ফেললাম বেশ কয়েকটা টপিকস। এখন তুমি যদি জানতে চাও যে এখানে এই s এর জন্য, মনে রেখো l এর মান 0, s এর জন্য l এর মান 0, p এর জন্য l এর মান 1, এই d এর জন্য l এর মান 2 এবং f এর জন্য l এর মান 3। এটা আসলে l এর মান ধরে নেওয়া হয়েছে। এটা দিয়ে আমরা একটা সূত্র বানায়ে এইভাবে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। তো কোনো একটি অরবিটালে, দেখো কোনো একটি অরবিটালে সরি এই উপশক্তি স্তরে, এই যেমন একটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? একটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এই যে 2n স্কয়ার সংখ্যক। কিন্তু এই একটি যদি তোমাকে এমন কোশ্চেন করা হয় যে দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 9, তোমাকে কোশ্চেন করেছে এই 2 মানে p অরবিটালে মানে 2p অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কত? ওকে, তোমাকে কি কোশ্চেন করেছে? 2p অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কত, বা p অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কত? সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি? মনে রেখো কোনো একটি অরবিটাল, এখানে লিখি একটি অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হয়। এখন আমরা দেখতে চাই যে এই p অরবিটালে, s অরবিটালে 2টি, p অরবিটালে 6টি, d অরবিটালে 10টি, f অরবিটালে 14টি যে ইলেকট্রন থাকতে পারে, এটা একটা সূত্রের মাধ্যমে বের করা যায় যে উপশক্তি স্তরে, যে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 2l প্লাস 1। এটার জন্য আসলে l এর মান s অরবিটালের জন্য 0, p অরবিটালের জন্য 1, d অরবিটালের জন্য 2, f অরবিটালের জন্য 3 ধরা হয়েছে। এখন এই যেমন তোমাকে বলা হলো যে সর্বোচ্চ, ওকে, তোমাকে বলা হলো যে এরকম p অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এবং p এর জন্য তুমি শিখেছো l এর মান কত? 1। তাহলে 2 ইন্টু, যেমন p অরবিটালে আমরা কি বলতে পারি? 2 ইন্টু 1 প্লাস 1, এরকম না? তাহলে 2 ইন্টু 3 সমান সমান এই যে 6টি। দেখছো? তাহলে এটা একটা সূত্র, রাইট?
যে কোনো একটি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1। এইবার আমরা মোটামুটি শিখছি যে উপশক্তি স্তরগুলো এবং ইলেকট্রন সংখ্যা। এখন আরেকটা ব্যাপার হলো যে ইলেকট্রন যখন এই একটি পরমাণু হোক সেটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, আমরা এখন যদি বলি এই যে ক্যালসিয়ামের কথা, ক্যালসিয়ামের মোট 20টি ইলেকট্রন এর বিভিন্ন শক্তি স্তরে পরমাণুর চারিদিকে ঘোরাফেরা করে, এটা আমরা জানি। এখন দেখতে চাই যে কোন ইলেকট্রন বা কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন প্রবেশ করে এবং ইলেকট্রন বিন্যাস অনুসারে। তো ইলেকট্রন বিন্যাস এই উপশক্তি স্তর অনুসারে। আবার আরেকটা ফ্যাক্ট আছে যে ইলেকট্রন, এটার নাম কি 1s, এটার নাম 2s, এটার নাম 2p, এটা 3s, এটা 3p, আর এটা 3d, ওকে, এটা 4s। এখন বিভিন্ন যে অরবিটাল আছে, কোন অরবিটালে ইলেকট্রন কয়টা ঘুরবে, ওকে, এটা জানার জন্য আবার ইচ্ছা মতো এমন নয় ইলেকট্রন আগে 2s অরবিটালে যাবে, তারপরে 1s যাবে, 2s যাবে, 2p যাবে, 3s, 3p, 3d, এইভাবে পরপর যে ইলেকট্রন গুলো প্রবেশ করবে তা কিন্তু না। তাহলে কি, তাহলে ইলেকট্রন যে কোন অরবিটালে কতটি প্রবেশ করবে, ইলেকট্রন গুলো আবার চালাক, যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে আগে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন এখন আমার জানতে হচ্ছে যে কোন অরবিটালের শক্তি কম আর কোন অরবিটালের শক্তি বেশি। চলো ইলেকট্রন, আসলে ইলেকট্রনের শক্তির ক্রমটা শিখে নিই। মনে রেখো, কোন একটি অরবিটালের শক্তি কম নাকি বেশি সেটা নির্ভর করে n+l এর মানের উপর। তাহলে কার মানের উপর, এগুলো অলরেডি যেগুলো লেখা ছিল নোট করে দিবা। দেখো, ইলেকট্রনের শক্তিক্রম নির্ভর করে n+l এর মানের উপর। তো n+l এর মান, তাহলে ইলেকট্রন অরবিটালের শক্তিক্রম আমরা লিখতে পারছি অরবিটালের, দেখো অরবিটালের শক্তিক্রম, অরবিটালের শক্তিক্রম কার মানের উপর নির্ভর করে, n+l এর মানের উপর, এর মানের উপর নির্ভরশীল, নির্ভরশীল। তাহলে কোন অরবিটালের শক্তি বেশি, কোন অরবিটালের শক্তি কম, সেটা কিন্তু তুমি সহজে n+l এর মানের উপর নির্ভর করতে পারো। এখন চলো দেখি এই যে 2s আর এই 3s অরবিটাল বা 2s আর 2p এর মধ্যে কোন অরবিটাল বেশি শক্তিশালী। তাহলে তোমার কোশ্চেন এসেছে যে 2s ও 2p অরবিটালের মধ্যে কোনটির শক্তি বেশি, কোন কার শক্তি বেশি, ওকে। মানে এখন আমরা যদি এইটা হিসাব করি, আমরা ল্যাঙ্গুয়েজ আকারে, আমি বলছি শোনো, দেখো এভাবে লিখবা। আমরা জানি কোন একটি অরবিটালের শক্তি নির্ভর করে তার n+l এর মানের উপর।